হাই, যদিও ব্লগটা দিতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গেল। আজ ছিল শনিবার দিন সকালবেলা রান্নাঘরে ঢুকে কি রান্না করব আর কি যে টিফিন দেব সেই ভাবনায় মাথাটা খারাপ হয়ে যায়। তারপর ভাবি যে কোন রান্নাটা করলে সবার মুখে রোজবে, সেই ব্যবস্থা করতে করতেই দিন কাবার হয়ে যায়। তা আজকের মেনুটাতে ছিল হচ্ছে পেঁপে আলু একসাথে করে সেদ্ধ মাখা, আর এটা যেটা করলাম বড়ি ভাজলাম, আর বড়ি ভাজাটা দেবো হচ্ছে কাঁকরোল ভাজার মধ্যে। কী যে ভালো লাগে বড়ি ভাজা দিয়ে কাঁকরোল ভাজা, যারা খেয়েছো তারাই জানো এর স্বাদ। না, এটা আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও অনবদ্য লাগে। সেটা তো নিরামিষের দিন রাঁধা যাবে না, সেটা আমিষের দিনই রাঁধতে হবে। তবে আজকে একটা অভাবনীয় জিনিস হয়ে গেছে, কি বলো তো, সারা দিনের জন্য আজকে আমরা ভেজ খেয়ে ফেলেছি। মানে আমি আর অর্পণ তো অবশ্যই ভেজ খেয়ে ফেলেছি। হ্যাঁ, ভেজ খেয়ে ফেলেছি মানে একই রান্নায় সবার রান্না হয়ে গেছে। কিন্তু ননভেজ রান্না করেছি ঠিকই, বাট সেটা ওই সাইড ডিশ হিসাবেই পরিচিত থাকলো। যাই হোক, তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি মাত্র। জানি অনেকগুলো দিন পার হয়ে গেছে, মাঝখানে সোমবার এসে গেছে, কালকে রোববার ছিল, আর এই ব্লগটা আমার শনিবার দিন করে। কী করব বলো, রোববার দিন সংসারের এত কাজ থাকে, অনেক রকম জামা কাপড় কাচা থাকে, ঘরদোর পরিষ্কারের ব্যাপার থাকে, এই সমস্ত কিছু সামাল দিয়ে না শেষমেশ আর ভিডিও এডিট করার সময় পাইনি। সত্যি কথা বলতেও এটাই হলো আসল কারণ। আর তারপর যদি বলি, একটুখানি ল্যাদ লেগে গেছিলো শরীরে, কাজ করতে ইচ্ছা করছিল না। সেটা বললে কি খুব অন্যায় হবে জানি না, যদি অন্যায় হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনা করে দিও। হ্যাঁ, হয়েছিল কাঁকরোল আলু ভাজা কমপ্লিট, তারপর পেঁপে সেদ্ধটা ঠান্ডা করতে দিয়েছিলাম, আর সাথে সাথে যেটা করেছিলাম সেটা হচ্ছে পাঁপড় ভাজা, আর যেটা করেছি সেটা হচ্ছে চাল পটলের তরকারি। আচ্ছা, তোমরা কি এরকম চাল পটলের তরকারি খাও? তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমরা চাল পটলের তরকারি ঠিক কেমনভাবে খাও। আমি কিন্তু আবার একদম অন্যরকম প্রসেস নয়, যেটা সবাই কম বেশি রান্না করে খায়, আমিও সেটাই করেছি। এই ধরো, পটলটাকে ছাকা তেলে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি নুন দিয়ে হলুদ দিয়ে। তারপর যেটা করেছি, আলু ভেজে নিয়েছি, তারপর আদা জিরে কাঁচা লঙ্কা এইটা তিনটে একসাথে করে মিক্সিতে পেস্ট করেছি। যদি টমেটো বেশি থাকে বাড়িতে তাহলে একটু টমেটো দিতে পারো, আদারওয়াইজ যদি মনে করো যে না টমেটো দেবে না তাহলে না দাও, তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তাই যদি টমেটো দিতে চাও তাহলে টমেটো দিও। তারপর যেটা করবে সেটা হচ্ছে নুন মিষ্টি আর হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোবিন্দভোগ চাল, মোটামুটি মনে করো 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে, মানে খুব ভালো করে কচলে ধুলে তার গন্ধই চলে যাবে, 12টা বেজে যাবে। তাই জন্য খুব ভালো করে কচলে ধোয়ার দরকার নেই, নর্মাল ধুয়ে নিলেই মোটামুটি হয়ে যাবে। তারপর ওই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়ে ওইটা তেলের মধ্যে দিয়ে দেবে। এবার সুন্দর করে পটল আলু আর গোবিন্দভোগ চাল তিনটে একসাথে করে কষতে থাকবে। দীর্ঘক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই, ধিমি আছে মিনিট 5-10 ধরে কষালেই মোটামুটি হয়ে যাবে। তারপর ওর মধ্যে গোটা গরম মশলা ছিঁড়ে দিয়ে দেবে, আর তেজপাতা শুকনো লঙ্কা তো অবশ্যই দেবে, এটা আর আলাদা করে বলার অবকাশ থাকে না। ব্যাস এইভাবেই কষতে থাকবে। যদি মনে করে একটু ঝোলের দরকার, ঝোল তো অবশ্যই দরকার, কারণ চালটা নাহলে সেদ্ধ হবে না। যদি মনে করো কি ঝোল তো মনেই হবে যে একটু দিই, তো ঝোল দেওয়ার মানে জল দেওয়ার সাথে সাথে তার ধিমি আছে গ্যাসটাতে, মানে কি বলবো, কড়াইটা ঢাকা দিয়ে মিনিট 10 মতো ধিমি আছে ফুটিয়ে নেবে। আর জলটা যে এক কড়াই দেবে তা নয়, খুব অল্প পরিমাণে জলটা দেবে, দিয়ে ধিমি আছে ফোটাতে থাকবে। দেখবে চালগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খিলা হয়ে থাকে, দেখতেও খুব ভালো লাগে, যেহেতু জলের পরিমাণটা অল্পই থাকে। দেখেছ, আলুটা এমন করে ভেজেছি পুরোপুরি যাতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। যেটা সেদ্ধ হতে বাকি সেটা হচ্ছে চালটা সেদ্ধ হলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর সকালবেলার টাইমে রান্নাঘরে আসতে যদি কোনো দিন 10-8 ঘন্টা দেরি হয়ে যায় না, 10 মিনিট বা আধ ঘন্টা যদি দেরি হয়ে যায়, তাহলে ঠিক নাকানি চোবানি কাকে বলে সেটা আমি রোজই কম বেশি ফিল করে যাই। যেমন ধরো, সকালবেলা ঘুম থেকে উঠে অনেক রকম কাজ থাকে, নেনু স্কুল বেরিয়ে যাওয়ার পর ঘর বারান্দা মোছা ঝাড় দেওয়া, ঘরের টুকটাক কাজ ছাড়া, এই ধরো জামা কাপড় কিছু থাকলে সেগুলো কাচাকুচি করা। কিন্তু শনিবার দিন যেটা হয়, ওই যে মন বলে পিয়ালি সকাল সকাল ওর তাড়াতাড়ি কাজ সেরে নে, কিন্তু শরীর বলে
না রে পিয়ালি, মানে মাথা মাথা বলে, না রে পিয়ালি, আজ তো শনিবার, আজ তো তোর ছেলের স্কুল নেই, একটু বেশি করে ঘুমা না রে। আমি উঠতে চাই, বিছানা আমার গলা ঘাট ধরে টেনে নিয়ে আবার শুইয়ে দেয়। আচ্ছা, এই রকম পরিস্থিতি কি আমার মতো তোমাদেরও হয়? হলে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে একটু জানিও। হ্যাঁ, আমার কিন্তু এরকম হয়। দেখো, সবসময় মনের কথা শুনলে হয় না, মাঝে মধ্যে মস্তিষ্কের কথাও শুনতে হয়। দেখো চাল পটলের লুকটা ঠিক কেমন ছিল, দেখো কেমন বাঘের মতো খেয়ে নেমে মুসাম্বিটা। খেয়ে দেখাও, খেয়ে দেখাও, তাড়াতাড়ি খেয়ে দেখাও। এই তো বাঘের মতো, বাঘের মতো খেয়ে নাও দেখি। দাঁতের তাহলে জোর হবে, দাঁতের জোর চাই তো, দাঁতের জোর চাই তো। চাই তো, দাঁতের জোর চাই তো। ভালো করে ভালো করে রসটা চিপে খেয়ে নাও। এই তো লক্ষ্মী সোনা। নাও আর একটা নাও। দুপুরবেলা দেখলে নেনুকে কেমন পকিয়ে পাকিয়ে মৌসুমি লেবুটা এখন আমি এরমভাবেই খাওয়ানোর প্র্যাকটিস করছি। কি বলো তো, সবসময় ওই রস করে রসটা খাইয়ে দেবো, আসলেই ও কিন্তু মানে লেবুর যে কী কনসেপ্ট সেটা ওর মগজে কখনো ঢোকে না, আর আমার শ্বশুর শাশুড়ি সেটা ঢোকাতেও চায় না। তাই জন্য ইদানিং আমি দায়িত্ব নিয়ে ওর মগজে ঢোকানোর জন্য এই পন্থাটা অবলম্বন করেছি। তুমি বাঘ, তুমি সিংহ, তোমার দাঁতে কত জোর আছে দেখি। আর বিকেলবেলা আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে গেছিলাম নেনুকে নিয়ে। আমাদের পাড়াতেই একজনের বাড়িতে মনসা পুজো হয়, আর এই পুজোটা আজকের পুজো না, দীর্ঘ মানে কি বলবো 50-60 বছরের পুজো। ওনার যে ভদ্রমহিলাকে দেখলে দাঁড়িয়ে কথা বলছিল, সেই ভদ্রমহিলার শ্বশুরমশাই, তারপর স্বামী, আর এখন উনি আর ওনার ছেলেরা মিলে এই পুজোটা অর্গানাইজ করে। এই পুকুরের ওপরেই এই মন্দিরটা, আর হাঁসগুলো মনে হয় ওনাদের নিজেদের। কি অপরূপ সৌন্দর্য না। চলো, প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর তারপর যেটা হয়েছে, সকালেই বললাম, একদম অভাবনীয় ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা আর কিছু না, আমাদের বাড়িতে আজকে ননভেজ রান্না হয়নি। মানে অন্য শনিবার যেমন চাউমিন ফাউমিন ডিম ফিম দিয়ে রান্না হয় পেঁয়াজ টিয়াজ দিয়ে, আজকে আর সেটা হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নেনুর জন্য একটা ডিম পোচ হয়েছে, ব্যাস, আর কিছু না। নেনুর জন্য একা বললে বোধহয় পাপ দেবে ঠাকুর। আমাদের তিনজনের জন্যই হয়েছিল, আমি, অর্পণ আর নেনু, আমরা তিনজনই খেয়েছিলাম। আর আজকে যে পনিরটা এনেছিল না, একদম মোস্ট ফালতু একটা পনির, কাটতে কাটতেই ঝরে যাচ্ছিলো। যার জন্য রাগের চোটে সব কটা পনির একসাথে তেলে দিয়ে দিয়েছি, আর একদম অল্প করে সামান্য একটুখানি ভেজে, মানে ওই না ভাজা হওয়ারই মতন, গায়ে একটু সামান্য দাগ লেগেছে, ওই অবস্থায় তুলে নিয়েছি। মশলা বলতে কি দিয়েছি বলো তো, আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটুখানি 1 পাতা পোস্ত, আর হচ্ছে তোমার 1 পাতা মানে ওই 10 গ্রামের চেয়েও কম যেটা থাকে 10 টাকার পাতা, সেই 1 পাতা পোস্ত, আর 1 পাতা 5 টাকা দামের বাদাম। এই দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়েছি। আর তারপর যেটা দিয়েছি সেটা হচ্ছে, আমার কর্তামশাই তো এখন সবেতেই তার একটা করে মশলার বাহানা থাকে। তা আমার কর্তামশাই সন্ধ্যেবেলা বেরিয়ে নিয়ে এসেছিলো হচ্ছে তোমার পনির বাটার মশলার মশলা সানরাইজের, সেই মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে কষিয়েছি। কষানোর পর পনিরটা দিয়ে নাড়াচাড়া করে একদম বাড়িতে যে মাদার ডেয়ারি দুধের প্যাকেট আসে, সেই দুধই একটুখানি দিয়ে দিয়েছি। ঝোল হিসাবে কোনো রকম জলের ব্যবহার করিনি, যেটুকু মশলাতে জল ছিল সেইটুকু বাদ দিয়ে আমি কোনো রকম জলের ব্যবহার আর করিনি। এই দেখো পনিরটা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে, মানে পনিরটা যদি সেই অর্থে নেড়ে চেড়ে রান্না করতে যাই না, তাহলে একদম ভেঙে চুড়ে পনির ভুজি বা পনির কিমা হয়ে যাবে, পনিরের আর কোনো কিছু অংশ অবশিষ্ট থাকবে না। এইভাবে ভালো করে একটুখানি তেল ছাড়া মতো কষানো হয়ে যাওয়ার সাথে সাথেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম আগেই দুধটা, সেই দুধটা দিয়ে দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে ছিল। আর হাঁড়ির তলায় যে মালাইটা ছিল সেই মালাইটাও দিয়ে দিয়েছিলাম, এতে টেস্টটা একটু বেশি ইনহ্যান্স হয়েছিল, আর কিছুই না। আর নামানোর আগে যেটা করেছিলাম সেটা একটু পরিমাণ মতো একটু বাটার দিয়েছিলাম। টেস্টটা খুব খারাপ হয়নি, একেবারে ফেলে দেওয়ার মতন হয়নি, যা হয়েছে মোটামুটি ওই মোটে না জোটে না, তার চেয়ে আবার পান্তা না আমানি, সেই হয়েছে দশা। সেই মোটে মা দেয় না ভাত, সেতে আবার আমানি না পান্তা, সেই রকম হচ্ছে ব্যাপার। তো কাকির ঘরে কাকি ভাজছিল লুচি কাকার জন্য, সেইটা দেখে আমি আর লোভ কন্ট্রোল করতে পারলাম না, তাই আমিও বানিয়ে ফেললাম বাড়িতে পরোটা। বলে না যে জিভকে সবসময় শান্তি দাও, তাহলে দেখবে জিভ
ভালো থাকবে। তো সেই হয়েছে দশা আমার। আমি জীবকে শান্তি দিতে গেছিলাম, শান্তি দিতে গিয়ে আমি একদম ওই আটার রুটি, ভাবো ময়দা মাখিনি, মেখেছি আটার রুটি সেঁকতে সেঁকতেই মাথায় হঠাৎ করে, মানে যে মুহূর্তে জ্বালতি দিয়ে আগুনে সেঁকবো সেই মুহূর্তে মাথায় ক্যারাটা উঠে গেল যে না, আজকে একটু পরোটা ভাজবো। আমি একা খাবো, আমার বর ছেলে কিছুই খাবেন না, সেটা কি আবার হয় নাকি? মানে আমি যদি কাকিকে বলতাম যে কাকি আমাকে 4টে লুচি দাও, কাকি নির্দ্বিধায় আমাকে 4টে লুচি দিয়ে দিত। কিন্তু আমি মনে মনে ভাবলাম যে আমি একা খাবো, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে বর ওরা না খেয়ে থাকবে বা মুখ শুকনো করে থাকবে, সেটা না আমার দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি কি করলাম, আমি না ঠিক আছে চলো ওই আটার রুটিতেই আমি সবার জন্য ভেজে ফেললাম পরোটা। আর এরকমভাবেই আজকের দিনটা আমার কাটলো। যাই হোক, তোমাদের কার কীরকম দিন কেটেছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর চারিদিকে যা অবস্থা, তাতে করে ভালো থাকার চেষ্টা করছি, এটা একদম নিমিত্ত মাত্র। মাথার মধ্যে সারাদিন ওই একটা কনসেপ্টই ঘুরছে, মেয়েটা কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। আর একটা জিনিস তো ভাই একদম ক্লিয়ার, আমরা মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। এর থেকে বড় মানে মৌমিতা দেবনাথ আমাদের যা দেখিয়ে দিয়ে গেল যে মেয়েরাই মেয়েদের বড় শত্রু, এটা আমাদের বিশ্বাস করতে বাধ্য। সো আজকের মতো বাই বাই, জয় জগন্নাথ।